আজকের সেশনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমাদের ইটগাথার একটা নতুন স্টেপে এসে আমরা পৌঁছেছি। অর্থাৎ ধরো ইটগাথায় বলতে আমরা কি জেনেছিলাম? বাক্য তৈরি করা। এবার যখন আমরা বাক্য তৈরি করেছি, তার উপর সুন্দর সিমেন্ট দিতে শিখেছি, এবার তো তার উপর আরো মেটেরিয়ালস পড়ে, রাইট? সেই আরো অন্যরকম মেটেরিয়ালস হলো আজকে আমাদের টপিক, ন্যারেশন চেঞ্জ। এবার ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি? অনেক স্টুডেন্টের এটা প্রবলেম হয় না, কারণ এই যে টপিকটা আজকে আমরা পড়বো না, সেই টপিকটা আমাদের প্রশ্নে ডাইরেক্টলি আসে। কিরম ভাবে আসে? ধরো যারা ক্লাস 7, 8, 9 এরকম যারা পড়ো, এখন আরো উঁচু ক্লাসেও আসে, তাদের ধরো যে গ্রামাটিক্যাল পার্ট থাকে সেটাতে না আসে ডু অ্যাজ ডাইরেক্ট বলে। ধরো একটা প্রশ্ন দিয়ে দিল, তাদের কি লেগেছে চেঞ্জ দ্য সেন্টেন্সেস বা চেঞ্জ দ্য ন্যারেশন, এরকম থাকে, রাইট? এটা একদম কি ডাইরেক্টলি আসে। তো আজকে আমরা সেই টপিকটাই স্টার্ট করব। আজকে আমরা পড়বো যে ন্যারেশন চেঞ্জ অ্যাকচুয়ালি কি হয় আর সেটা করে বা কিভাবে। দেখো, তোমাদের আজকে আমি এটা পড়াবো, আমি কোনো রকমের কোনো ইংলিশের টার্ম ইউজ করবো না। কেমন টার্ম ইউজ করবো না? দেখো, বোঝাতে গেলে তোমাদের ইংলিশে বুঝলে তোমরা ইংলিশ বুঝতে পারবে না। তোমাকে ফার্স্ট আমি সব বাংলায় বলে দেবো, কিভাবে করতে হয় সেটাও বলে দেবো, লাস্টে বলবো সেগুলোকে ইংলিশে কি বলে। অ্যাকচুয়ালি আমি এভাবে শিখেছি, কারণ দেখো প্রথম যখন আমরা ইংলিশের সাথে পরিচিত হই, তো ইংলিশ দিয়ে যদি আমাদেরকে বোঝানো হয় তাহলে আমরা সেটা বুঝতে পারবো না, স্বাভাবিক। আর যখন একটু ব্রিলিয়েন্ট বাচ্চারা আমাদের থেকে এগিয়ে যায়, তখন মনে হয় যে উই আর গুড ফর নাথিং, আমরা কিছুর জন্যই হয়নি, হয়তো আমাদের মাথাগুলো ঢোকে না, তখনই পিছিয়ে পড়ে একজন বাঙালি স্টুডেন্ট, রাইট? তো আমি তোমাদের চেষ্টা করব এই যে ন্যারেশন চেঞ্জটা একটা ট্রিক্সে পড়াতে। কোনো রকম নিয়ম থাকবে না এটাতে, কথার মাধ্যমে তোমরা সেটাকে শিখতে পারবে। জাস্ট কনসেন্ট্রেশন দাও আর বোঝো জিনিসটা কিভাবে হয়। দেখো, আমাদের টপিক হবে কি ন্যারেশন চেঞ্জ। এবার এই ন্যারেশন চেঞ্জ জিনিসটা কি? ওকে, বাংলা কথা বলি ফার্স্টে। ফার্স্টে বাংলায় বলি এটাকে কি বলা হয়। ভয়েস চেঞ্জেও শিখেছি, আমাদের কাছে পুরো ক্লিয়ার হচ্ছে, ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে। এবার এই যে ন্যারেশন চেঞ্জ জিনিসটা অ্যাকচুয়ালি হয়, ন্যারেশন কথার অর্থ হচ্ছে আমাদের বক্তব্য অথবা উক্তি। এই দুটো জিনিস কি? বক্তব্য বা উক্তি ব্যাপারটা কি? দেখো, আমরা যখন কোনো কথা বলি, ধরো আমি তোমাদের একটা কথা বলছি, আমার মুখ দিয়ে যে কথাটাই বেরোচ্ছে সেই কথাটাই হচ্ছে আমার বক্তব্য, কারেক্ট? আমি মুখ দিয়ে যে কথা তোমাদের বলছি বা কারোর সম্বন্ধে কোনো কথা বলছি, সেইটা আমার জন্য হচ্ছে বক্তব্য। বোঝা গেল? বা এটাকেই উক্তি বলা হয়, হয় না যে মনীষীদের উক্তি বলে, তারা তারা কি রকমের কথা বলেছেন সেটা তাদের উক্তি। দ্যাট ইজ হাউ দ্য ন্যারেশন চেঞ্জ ইজ কন্ডাক্টেড। মানে ন্যারেশন চেঞ্জ, এই বক্তব্য বা উক্তিরই পরিবর্তন হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এবার এই জিনিসটা কি তোমাদের বলে দিই, পৃথিবীতে কজন মানুষ থাকে, অথবা আমাদের আহ ধরো আমরা শিখেছিলাম কি পার্সন শিখেছিলাম। পার্সন মানে কি পুরুষ। বা পৃথিবীতে কয়জন মানুষ থাকে, পুরুষ বা পার্সন। এটা আগে আগে পড়িয়েওছি, জাস্ট একবার বলে দিচ্ছি এটা এর সঙ্গে কিভাবে রিলেটেড। দেখো, পৃথিবীতে তিনটে মানুষ থাকে। কি কি মানুষ থাকে? একটা থাকে ফার্স্ট পার্সন থাকে, একটা থাকে সেকেন্ড পার্সন থাকে, আর একটা থাকে থার্ড পার্সন থাকে। বারবার বলি সেই তিনটে জিনিস প্রত্যেকটা ক্ষেত্রে ইউজ করা হচ্ছে। এবারে তিনজন মানুষ কারা কারা থাকে? দেখো, পৃথিবীতে তিনজন মানুষের মধ্যে প্রথম মানুষ থাকে আমি। আমার জন্য সব থেকে ইম্পর্টেন্ট, ধরো তুমি যখন প্রশ্ন লিখবে তোমার জন্য কে ইম্পর্টেন্ট হবে? তুমি হবে না তোমার এক্সামিনার হবে? তুমি হবে। দ্যাট ইজ হাউ ফার্স্ট পার্সন সবসময় হয় আমি। আমার জন্য আমার থেকে আর কেউ ইম্পর্টেন্ট না, ইন দ্য হোল ওয়ার্ল্ড কেউ ইম্পর্টেন্ট না। সেকেন্ড পার্সন কে? সেকেন্ড পার্সন হবে তুমি। অর্থাৎ আমার সামনে তো তুমি আছো, রাইট? আমি যদি পড়াচ্ছি, আমার সামনে তুমি আছো, তো সেকেন্ড পার্সন হবে তুমি। হুম? পৃথিবীর দুজন মানুষ কারা কারা হলো? একজন আমি হলাম, একজন তুমি হলো। নট স্পেসিফিক্যালি আমি কারোর নাম বলছি, আমি বলছি যে পৃথিবীতে তিনজন মানুষ আছে, যে আমি থাকি, যে তুমি থাকো, আর যে থার্ড পার্সন থাকে সে হচ্ছে সে থাকে। ওকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট ইট ইজ। তিনজন মানুষ থাকে যার মধ্যে আমি একজন, তুমি একজন, সে একজন। এবার এই বক্তব্য বা উক্তি, এই তিনজন মানুষের মুখ থেকে যা বেরোয় তা হচ্ছে তার বক্তব্য বা উক্তি। যখন সে নিজে কথাটা বলে, যখন সে নিজে কথাটা বলে তখন তার জন্য সেটা বক্তব্য। ওকে, কিন্তু ধরো তুমি একটা কথা বললে, তুমি বললে, তুমি একটা কথা বললে, একটা কিছু একটা বলে দিলে। ওকে, তুমি একটা কিছু বলে দিলে,
এটা হচ্ছে এই যে কথাটা বললে এটা তোমার জন্য উক্তি অথবা বক্তব্য, রাইট? ঠিক, এগ্রিড? তুমি যেটা বললে এটা তোমার জন্য বক্তব্য। এবার তোমার হয়ে আমি বললাম, তোমার হয়ে আমি কথাটা বললাম, কিভাবে বললাম? ধরো তুমি বললে, তুমি কি বললে আমি তোমার বেসিসেই বলে দিলাম। ক্লিয়ার হচ্ছে না? এক্সাম্পল দিলে বুঝবে। তোমার বেসিসে আমি বলে দিলাম, তুমি এই কথাটা তুমি বললে, তোমার বেসিসে এটা আমি বলে দিলাম। এই যে চেঞ্জেসটা হচ্ছে না, এই যে চেঞ্জেসটা হচ্ছে একেই বলা হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জ, অথবা যেটাকে বাংলাতে বলা হয় বক্তব্য বা উক্তির পরিবর্তন। এক্সাম্পলের সাহায্যে বুঝি কি বলতে চাইছি। আমি ইংলিশে করবো, আজকে ইংলিশে শিখবো, বাট তার আগে বাংলার বেসটা শেখো, না হলে কিন্তু ইংলিশে করা খুব প্রবলেম হবে। ধরো একটা কথা বললাম, ধরো বললো সে বলল, সে মানে এখানে কোন ব্যক্তির কথা বলা হয়েছে? তৃতীয় ব্যক্তি, থার্ড পার্সনের কথা বলা হয়েছে। তো বললাম সে বলল আমি পেনটা কিনলাম। ওকে, সে বলল আমি পেনটা কিনলাম। এবার তোমরা অবশ্যই জানো যে উক্তি বা কথা যখন কেউ তার সম্পর্কে বলে তখন একটা এরকম ইনভার্টেড কমার মধ্যে আসে। এই যে দুটো, এটাকে বলা হয় ইনভার্টেড কমা। ইনভার্টেড কমা কি না, এই কমার মধ্যে যে কথাগুলো থাকবে তুমি জানবে যে বক্তা নিজের নিজের উদ্দেশ্যে সে কথাটা বলেছে। সে বলল আমি পেনটা কিনলাম, তাহলে এখানে আমিটা কে? এখানে আমিটা কে? এখানে আমি মানে সে, অবশ্যই। এখানে এই যে আমিটা, আমি মানেই তো সে। এখানে সে হচ্ছে আমার বক্তা। ওকে, সে হচ্ছে আমার বক্তা। সে বলল আমি পেনটা কিনলাম। ওকে, এবার একটা জিনিস ছোট কনসেপ্ট বুঝো। সে মানে ধরো একজনের নাম আমি বলছি, এবার সে আমাকে বললো যে আমি পেনটা কিনলাম, সে আমার কাছ থেকে চলে গেল। এবার আমি আরেকটা বন্ধুর কাছে যাচ্ছি। এবার যদি আমি বলি যে জানিস, সে বলল যে আমি পেনটা কিনলাম, কথাটাকে আমি সেভাবে বলবো? অবশ্যই বলবো না। আমি কি বলবো কথাটা, না সে বললো যে সে পেনটা কিনলো, এটাই তো বলবো। নাকি বলবো যে সে বললো যে আমি পেনটা কিনলাম? অবশ্যই না, কারণ এইটা তো তার জন্য উক্তি। কিন্তু আমি কি তার জন্য উক্তি বলতে পারি? অবশ্যই বলতে পারি না। আমি কি বলবো যে সে বললো, সে বললো যে সে পেনটা কিনলো, এটাই বলবো তো। সে পেনটা কিনলো, এই কথাটাই বলবো। এবার এখানে মজার ব্যাপার হবে যে এই যে উক্তিটা ইনভার্টেড কমার মধ্যে হয়েছে, আমি কিন্তু এখানে উক্তি দিচ্ছি না। এখানে সে বক্তা হলেও আমি এই হয়ে কথাটা বলছি, সুতরাং এখানে কোনো ইনভার্টেড কমা থাকবে না। যখন কোনো ইনভার্টেড কমার মধ্যে থাকবে জানবে সেটা বক্তা নিজে বলেছে। বাট এখানে কোনো ইনভার্টেড কমা থাকছে না, বিকজ সে কথাটা বললেও আমি এই যে কথাটা সেটা আমার মতো করে সাজিয়ে আমি অন্যজনকে বলে ফেলেছি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল যে সে বললো আমি পেনটা কিনলাম, আমি অন্যজনের কাছে গিয়ে বলছি জানিস সে বললো যে সে পেনটা কিনলো। ইট ইজ দ্য ন্যারেশন চেঞ্জ। এই যে উক্তিটাকে আমি চেঞ্জ করে নিজের ভাষায় লিখছি, ইট ইজ দ্য চেঞ্জ অফ ন্যারেশন, অথবা পরিবর্তন অফ উক্তি, উক্তির পরিবর্তন বা ন্যারেশন চেঞ্জ। ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল? বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? আরেকটা বোঝায়, বাংলাতে আরেকটা বোঝানো যাক। ধরো, অর্থাৎ আমি অন্যের উক্তিকে নিজের ভাষা করে ছোট্ট একটা সিম্পল সেন্টেন্সে লিখছি। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অফ ন্যারেশন চেঞ্জ। এটাই ন্যারেশন চেঞ্জের ফ্যাক্ট। ধরো যে রাজ বলছে, রাজ বলছে, কি বলছে না, আমি খাচ্ছি। রাজ বলছে যে আমি খাচ্ছি, এই কথাটার মিনিং কি হবে? দেখো, রাজ একটা কথা বলছে যে আমি খাচ্ছি, এখানে আমিটা কে? এখানে আমিটা কে? এখানে আমিটা রাজ। এখানে রাজ কি? রাজ একজন বক্তা, রাজ কথাটা বলে ফেলেছে, রাজ ইজ দ্য বক্তা। তো এটা কি ধরনের হবে? এইটা হবে রাজের জন্য উক্তি। এটা হবে রাজের জন্য উক্তি। কিন্তু আমি এটা যখন ন্যারেশন চেঞ্জ করব বা উক্তি বা বক্তব্যের পরিবর্তন করব, আমি কি বলবো কথাটা, যে রাজ বলছে যে, রাজ বলছে যে কি, আমিটা কি হয়ে যাবে এখানটায়? আমিটা এখানে হয়ে যাবে সে, সে খাচ্ছে। ধরো আমি আরেকজন বন্ধুর কাছে গিয়ে বললাম সে খাচ্ছে। হুম, আমি ধরো আর একটা ছোট কথাই বলে দিই, ধরো আমি রাজকে ফোন করলাম, রাজ কি বললো যে তুই একটু দাঁড়িয়ে যা আমি খাচ্ছি। রাজ এই কথাটা বললো।
আমি খাচ্ছি বললো। এবার আমি আরেকজন বন্ধুর কাছে বললাম যে একটু দেরি কর, রাজ বললো যে রাজ খাচ্ছে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল কি বলতে চাইছি? যখন রাজ নিজে কথাটা বলবে দ্যাট ইজ উক্তি, বাট যখন এটা আমি বলবো তখন দ্যাট ইজ দ্য কথা। এটা তার হয়ে আমি অন্যজনকে বললাম। এই কনসেপ্টটাকে কি বলে জানো? এই যে ফার্স্ট লাইনটা বললাম, এই যে দুটো লাইনে ন্যারেশন চেঞ্জ কমপ্লিট হয়ে যায়। ফার্স্ট লাইনটা বললাম, এটা রাজ কি বললো? এটা রাজ সরাসরি বললো। এটা রাজ সরাসরি বললো, বললো তো সরাসরি বললো। আর আমি এটা তার হয়ে বললাম, আমি এটা তার হয়ে বললাম, এটা আমি তার হয়ে বললাম, অর্থাৎ এটা সরাসরি নয়। তো এটাকে ইংলিশে কি বলা হবে? এই উক্তিকে বা ইংলিশে কি বলা হয়? স্পিচ বলা হয়। ওকে, উক্তি বা কথাকে ইংলিশে বলা হয় স্পিচ। নাম শুনে থাকবে, ইংলিশে বলা হয় স্পিচ। একটা স্পিচ দাও মানে কি, একটা বক্তব্য রাখো, একটা কথা বলো, রাইট? তো এই উক্তিকে ইংলিশে বলে স্পিচ। আর যখন রাজ সরাসরি বলছে দ্যাট ইজ ডাইরেক্ট স্পিচ টু হিম। এটা হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ, অর্থাৎ সে সরাসরি কথা বলছে। কিন্তু যখন রাজের হয়ে আমি কোনো কথা বলে দিচ্ছি দ্যাট ইজ অ্যান ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ আমি তার হয়ে একটা ইনডাইরেক্টলি কথা বলে দিয়েছি। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা যাচ্ছে? ক্লিয়ার হচ্ছে বিষয়টা? চলো এবার একটা ইংলিশ করা যাক, যে অ্যাকচুয়ালি কি হয় আমাদের ন্যারেশন চেঞ্জ। এবার এখানে না একটা আহ তোমার টেন্সের বিষয় থাকে। কিরকম টেন্সের বিষয় থাকে দেখো, এটা আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ বা সরাসরি কথাগুলো বললাম। বাট যখন আমাদের একটা টেন্সের বিষয় আসে, সেটা আমি কিভাবে বুঝবো? দেখো, টেন্স মানে কি, ক্রিয়ার কাল আমরা জানি সময় পরিবর্তন করছে। তো একটা বাক্য নিয়ে বুঝি, এটা বুঝি, এটা বোঝা গেল। পার্সন কনসেপ্ট ক্লিয়ার হলো সবার? ওকে। তো ধরো সে বলল, আহ সে বলল যে আমি যাচ্ছি না। আচ্ছা, তোমরা একটা জিনিস নোটিস করো, এখানে কটা সেন্টেন্স আছে? এখানে দুটো সেন্টেন্স আছে। কি কি সেই সেন্টেন্স? সেই সেন্টেন্স হলো, একটা হচ্ছে সে বলল, আর একটা হলো আমি যাচ্ছি। আচ্ছা নাটা বাদ দাও, এখন আমরা নেগেটিভ করবো না, এখন আমরা পজিটিভটা বুঝবো। উম, আগে পুরো কনসেপ্টটা বুঝবো, তারপর টেন্স নিয়ে আমরা খেলবো। দেখো, ফার্স্ট বললো যে সে বলল, কি বললো না, আমি যাই। সে বলল আমি যাই। এখানে কটা সেন্টেন্স আছে? এখানে দুটো সেন্টেন্স আছে। এটা আমার ফার্স্ট সেন্টেন্স, এটা আমার সেকেন্ড সেন্টেন্স। এটা পুরোটা কি ধরনের স্পিচ দিল? সে এটা বক্তা নিজে থেকেই দিল, এটা বক্তা নিজে থেকেই দিল। তো সে বলল আমি যাই। ওকে। তো দেখো, ফার্স্ট সেন্টেন্স সে একসময় বলেছিল তো, নাকি এখন বলছে? কথাটা বলেছে সে বললো, মানে সে বলে দিয়েছিল এক টাইমে, সে কমপ্লিট করে ফেলেছিল অন্য টাইমে। সুতরাং এটা কোন টেন্সে আছে আমরা জানি? এটা আমাদের অ্যাকচুয়ালি যে অতীত টেন্স বা আমাদের পাস্ট টেন্সে আছে, কাজটা একসময় কি কমপ্লিট হয়ে গেছে। এবারে যে ও বললো যে আমি যাই, ধরো আমাকে কালকে এই কথাটা বলেছে যে সে বললো আমি যাই। এবার ধরো আমি আজকে একজনকে ফোন করে বলছি, জানিস সে বললো যে সে গেল, এই কথাটাই তো বলবো, আদারওয়াইজ তো কিছু বলবো না। তো তাহলে আমি কি বলবো? আমি কি বলবো যে সে বললো যে সে যায়, সে যাবে হবে? অবশ্যই হবে না। সে কি বলবে? সে বললো যে সে গেল, বিকজ এটা আগে হয়ে গেছিল। সে যখন নিজে বলবে, সে নিজে, ধরো সে যখনই থাকুক, সে যদি 10 বছর আগে কথাটা বলে, তার জন্য সেই কথাটা তখন প্রেজেন্ট থাকবে। কিন্তু 10 বছর পরে যখন আমি তার হয়ে কথাটা বলবো, তখন সেটা তো আর প্রেজেন্ট থাকবে না, সেটা কি হয়ে যাবে? সেটা অতীত হয়ে যাবে, অর্থাৎ সেটা তার জন্য কি ঘটে এসছে হয়ে যাবে আমার জন্য, আমি যখন তার হয়ে বলবো। তো সে বললো যে সে গেল, সুতরাং এটা প্রেজেন্ট ছিল, এটা তো তাদের জন্য প্রেজেন্টে ছিল। কিন্তু এটা যখন এখানে আসবে, এটা কি হবে? পাস্ট হয়ে যাবে। তোমরা কখনো এটা পাস্ট আছে, এটা প্রেজেন্ট আছে বলে এই প্রেজেন্টটা ধরে এখানে আনতে পারো না। বিকজ দেখবে বক্তাটা অ্যাকচুয়ালি কোন টেন্সে আছে।
বক্তাটা যে টেন্সে থাকবে, তোমরা এই যে পরের স্পিচ যেটা থাকবে ইনভার্টেড কমার মধ্যে, সেই কথাটা এই বক্তা যে টেন্স আছে তার উপর ভিত্তি করে লিখে দেবে, আর কিচ্ছু না। নাথিং ইজ হিয়ার অ্যাবাউট ইট। বোঝা গেল? সে বলল যে আমি যাই, সুতরাং আমি যখন এটা আমার ডাইরেকশন চেঞ্জ করব, আমি লিখবো যে সে বলল যে সে গেল। সে বলল যে সে গেল। ভবিষ্যতে এরকম হবে যদি আমি বলি যে সে বলল যে আমি যাব, সে বলল যে আমি যাব, তখন আমি কি বলবো? এটা তো ও একসময় বলে এসছে, এটাও অতীত হয়ে গেছে, এটাও অতীত হয়ে গেছে, এটা হয়তো তার জন্য প্রেজেন্ট ছিল, কিন্তু এটা এখানে এখানে যখন আসবে আমি তার হয়ে বলবো, তখন সে অলরেডি কথাটা বলে ফেলেছে। সেটা তার জন্য পাস্ট, আমার জন্য পাস্ট। এই জায়গাটা নয়, কিন্তু এই জায়গাটার কথা বলছি। ওকে? তো তখন আমি কি বলবো? যে সে বলল যে সে গেল। বোঝা গেল? ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা যাচ্ছে? এটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। একটা উক্তি বা বক্তব্য কিভাবে চেঞ্জ হয়ে যায়, তিনটে পুরুষের বেসিসে, যে আমাদের ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের বেসিসে একটা কথা কিভাবে চেঞ্জ হয়ে যায়, দ্যাট ইজ দ্য সাবজেক্ট হিয়ার। এখানে ন্যারেশন চেঞ্জ পুরোটা এই কথাটাই বলছে। দেখো আমি যখন শিখেছি না এরকম ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, আমি প্রথম দিকে কিছুই বুঝতাম না। আমি যা শিখেছিলাম যে ফার্স্ট বাক্য যেটা থাকবে সেকেন্ড বাক্যকে টেনে সেখানে নিয়ে চলে যাবো, কিন্তু বিষয়টা থাকবে যে আমি কিভাবে তাকে প্রেজেন্ট করব। সে হয়তো একটা কথা বলে গেল, সেই কথাটাকে আমি কিভাবে কথাটা বলবো, সেটাই হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ওকে? ধরো একটা কথা বলি, এটাকে ইংলিশ করাও, হ্যাঁ? ধরো বলি, তিথি বলল, কি বললো? সে সে আসছে না। তিথি বললো যে সে আসছে না। নেগেটিভ সেন্টেন্স করে নি, আমরা তো করেছি নেগেটিভ সেন্টেন্স, নট বসিয়ে দেবো। তো এটাকে ইংলিশ করো, ফার্স্ট ইংলিশে করো, যেরকম যা আছে সেরকম ধরে ইংলিশ করো। ওকে? ধরো কথাটা হচ্ছে, তিথি, বলা ইংলিশ, বললো পাস্ট, তো তিথি সে মানে বলা, সেট থেকে কি হয়ে যাবে? সেড হয়ে যাবে। সেড ইনভাইট কমা, সে আসছে না। আসছে না, আসছে না মানে এখন আসছে না। ওকে? এখন আসছে না মানে কি? এখানে সি হবে, কারণ তিথি ইজ আ গার্ল। তো সে আসছে না, এখন আসছে না। সি ইজ নট কামিং। সে আসছে না, সি ইজ নট কামিং। এটা কার কথা? এটা আমার কথা? এটা তিথির কথা। তিথি কথাটা আমাকে বলেছে। তিথি বললো যে সে আসছে না, একটা পিকনিকের বিষয় আছে, তিথি আমাকে বললো সে আসছে না। এবার যখন আমি পিকনিকে গিয়ে এই কথাটা অন্য সবাইকে বলছি, তখন আমি কি বলবো? যে তিথি বললো যে সে আসছে না। সরি, এখানে সে হবে না, এখানে আমি হবে। এটাকেই আমি ইনডাইরেক্ট করে দিয়েছি। তিথি বললো যে আমি আসছি না। আমি আসছি না তো, আমি আসছি না, তিথি তো আর বলবে না সে আসছে না। তিথি সেড আই অ্যাম নট কামিং। তিথি বললো যে আমি আসছি না। তিথি বললো যে আমি আসছি না, রাইট? তো আমি এখানে কি কথাটা কি বলবো? যে তিথি বললো যে আমি আসছি না। আমার ক্ষেত্রে তো তিথি আমি হব না, তিথি আমার জন্য কি হয়ে যাবে? তুমিও হবে না, সে হয়ে যাবে, রাইট? তাহলে কথাটা বাংলাতে কি লিখবো? যে তিথি বললো যে, বললো যে, বলবো, এই যেটা কেন আসছে তাও বলে দিচ্ছি, যে সে আসছে না। ওকে? তিথি বললো যে সে আসছে না, এইটা লিখে নেবে। ওকে? এবারে আমি এটা এটা ধরো ডাইরেক্ট স্পিচ বলে দিই, আর এটা ধরো ইনডাইরেক্ট স্পিচ বলে দিই। তো তিথি তিথি বলল, দেখো এই সেটটা এখানে কি হয়ে যাবে? দেখো তিথি, এই সেটটা যখন এখানে আসবে, ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে আসবে, এই বললো তা, এই বললেতে কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। কারণ ডাইরেক্ট স্পিচ মানে যখন সে নিজে থেকে উক্তি দিচ্ছে বা বক্তৃতা দিচ্ছে, তখন সরি বক্তৃতা না, বক্তব্য রাখছে, তখন সেটা সেড হয়ে যাবে। বাট যখন আমি কি বললাম যে ইনডাইরেক্ট স্পিচে সে বললো না, সে আমাকে একটা ক্যাজুয়াল কথা বলেছে, এটা তার কাছে বক্তব্য, কিন্তু এটা আমার কাছে একটা ক্যাজুয়ালি কথা, দ্যাট ইজ ওয়াই এখানে টোল্ড আসবে। সো তিথি টোল্ড যে, আমি তো বলতে পারি না যে সেখানে বক্তব্য রেখেছে বলে ইনভার্টেড কমা আসছে, তোমরা মাথায় রাখবে যে এই ইনভার্টেড কমাটা এখানে কি, যে মানে ইংলিশে দ্যাট হিসেবে বসে যায়। ওকে? আমি এখানে কোনো ইনভার্ট কমা দেবো না, কারণ সরি, উক্তিটা আমার না, উক্তিটা তিথি। তো তিথি যেহেতু বলেছে, তিথির জন্য ইনভার্ট কমা বসছে। আমি যখন বলবো এই ইনভার্ট কমার বদলে এখানে একটা দ্যাট বসিয়ে দেবো। তিথি টোল্ড দ্যাট কি, সে, সি, এবার কি, আসছে না। ও তখন প্রেজেন্টে কথাটা বলে দিয়েছিল, আমি কি প্রেজেন্টে লিখবো? লিখবো?
অবশ্যই না। কারণ এখানে দেখো আমি লিখতে পারতাম যদি এখানে একটা কি থাকতো, এখানে একটা আমার প্রেজেন্ট টেন্স থাকতো, কিন্তু দেখো বলে দেওয়া বা টোল্ড হচ্ছে আমার পাস্ট টেন্স, অবশ্যই পাস্ট টেন্স। তো এটাকে আমি পুরোটা পাস্ট টেন্সে কনভার্ট করে দেবো, পুরোটা পাস্ট টেন্সে কনভার্ট করে দেবো। তো আই অ্যাম নট কামিং, এখানে কি হয়ে যাবে, সি ওয়াজ নট কামিং। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল? নো এন ইনভার্টেড কমা, ফার্স্ট বাক্য সেকেন্ড বাক্যর মধ্যে পার্থক্য এটাই থাকবে যে ফার্স্ট বাক্যটা যেদিকে মুভ করছে সেকেন্ড বাক্যের পুরোটা আমি সেই দিকেই মুভ করব। আর এটা হবে জাস্ট ফর দ্যাট কেস। এই কেসটা যদি তোমাকে ইংলিশে করতে বলো তোমাদের এইটাই থাকবে, বাংলাতে তো থাকবে না, তোমাদের এই কেসটা থাকবে। একটাতে থাকবে একটা টেন্স, একটা থাকবে একটা টেন্স। এবার তোমরা কি করবে, তোমরা এটাই করবে যে তোমরা সব রুলস জানো, তোমরা এইটা বসে টোল্ড বসাবে, দিয়ে এটা যা আছে এর মধ্যে বসিয়ে দেবে। অবশ্যই না, এখানে যখন টেন্সটা তুমি চেঞ্জ করছো তোমাকে এখানেও টেন্স চেঞ্জ করতে হবে। আর টেন্স কার বেসিসে হবে, টেন্স হবে আমার ফার্স্টে বাক্যটা কি বলছে তার বেসিসে। ইজ ইট ক্লিয়ার টু এভরিওয়ান? বোঝা গেল কি বলতে চাইছি জিনিসটা? এর থেকে আর নারেশন চেঞ্জ বেশি কিছু নয়। যদি এইটুকু বুঝতে পারো আশা করছি পুরোটা বুঝছো। ওকে, তো এবার একটা ভবিষ্যৎ দিয়ে করা যাক, হ্যাঁ? আমরা তো এতক্ষণ ধরে পাস্ট প্রেজেন্ট দিয়েই চলছিলাম, এবার একটা ভবিষ্যৎ দিয়ে করা যাক। ভবিষ্যতে কিরকম হয়, দেখো ক্রিয়ার কাল এমন একটা জিনিস না প্রত্যেকটা সেন্টেন্সে তোমাদের দরকার পড়বে। দ্যাট ইজ ওয়াই টেন্স যে চ্যাপ্টারটা আছে, কয়েকটা ভিডিও, বেশি তো না, 4-5টা ভিডিও হয়তো, ওটা শেষ করে এসো। ওটা যদি শেষ করো, আর প্র্যাকটিসের উপর তো নির্ভর করছে, প্র্যাকটিস যত করছো বুঝতে পারছো। আর এই জিনিসটা না প্র্যাকটিস করতেও মজা লাগবে, যখন দেখবেন ইংলিশ একা একা লিখতে পারছো তখন দেখবে ইংলিশ প্র্যাকটিস করতেও তখন বেশি কষ্ট লাগছে না, তখন দেখবে ওটাও মজা লাগছে। ওকে, আমাদের নেক্সট সেন্টেন্স হবে, ধরো বলেছে যে আচ্ছা, আর ইনডাইরেক্ট স্পিচ যেটা হয় না, এই যে সেন্টেন্সটা বেশিরভাগই দেখবে থার্ড পার্সনের উপর বেস করে হয়। কারণ যেহেতু তৃতীয় ব্যক্তির কথা আমি অন্য কাউকে বলছি, ধরো তুমি যদি আমার সামনে বেশি একটা কথা বলো, আমি সেটা তো তোমাকে বলতে পারি না, তোমার সামনে কি আমি তোমার কথা বলবো? অবশ্যই না। আমি কার চর্চা করব, আমি তৃতীয় ব্যক্তির চর্চা করব। দ্যাট ইজ ওয়াই যে ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন কি কথাগুলো বলেছে সেই সেই কথাটা তো চর্চা হবে না। তো বেশিরভাগ দেখবে এখানে সে থাকবে, সেখানে কোনো নাম থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে, সবগুলো না। তো ধরো সাগর বলল যে আমরা, আচ্ছা আজ বলো, আজ লিখো না, আচ্ছা আজ লিখে দাও, একেবারে শিখে যাবে। আমরা আজ গল্প করব। ওকে, সাগর বলল আমরা আজ গল্প করব। আচ্ছা বলো তো দুটোর মধ্যে দুটো কোন টেন্সে আছে? ফার্স্টটা আমার কোন টেন্সে আছে, সাগর বলল, দ্যাট ইজ সে বলে ফেলেছে, বললো, বললো দ্যাট ইজ আ পাস্ট সেন্টেন্স, অতীত কালে আছে। কিন্তু যে কথাটা যে বললো সেটা কি ভবিষ্যৎ কালে আছে। আমরা গল্প করব, আজকে আমরা গল্প করব, তো এটা কি আছে, ফিউচার টেন্সে আছে। আচ্ছা, তো ইনডাইরেক্ট স্পিচটা, সরি ডাইরেক্ট স্পিচে যখন আমি ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাবো তো পুরো বাক্যটা কোন স্পিচে চলে আসবে, পাস্টে, নট ফিউচারে, ফিউচারে তো যাবে না। সাগর বলে দিয়েছিল সে গল্প করবে, তো আমি ধরো কাউকে বললাম যে জানিস যে সাগর বলল যে তারা আজ গল্প করবে। দেখো বাংলাটা কিন্তু করবেই লিখবে, কিন্তু ইংলিশটা কিন্তু পুরোপুরি পাস্টের উপর বেস করে হবে। এবার একটা ফিউচারকে পাস্টে কিভাবে লিখবো, আমি কয়েকটা জিনিস এখানে লিখে দিচ্ছি, সেই বেসিসে হবে, দেখবে। আচ্ছা বলো, যে আমরা যখন ফিউচার করি তার নিয়ম কি? ফিউচার করতে গেলে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট কি দুটো জিনিস, সেই দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে শ্যাল লাগবে, আর একটা হচ্ছে উইল লাগবে। এই দুটো জিনিস তো মোস্ট ইম্পর্টেন্ট। একটা বাক্যে যখন আমি তোমার ফিউচার করব, আমার শ্যাল উইল ছাড়া তো হবেই না বাক্যটা। আমি খাবো, আই শ্যাল ইট, তুমি যাবে, ইউ উইল গো, রাইট? তো শ্যাল উইল ছাড়া কখনো কি ফিউচার হয় না। তো যখন ফিউচার এই হবে তো ফিউচারটাকে আমি পাস্টে নিয়ে যাবো, এই ফিউচারটাকে পাস্টে কিভাবে নিয়ে যাব? দেখো শ্যাল যেহেতু এটা ফিউচার টেন্স, এটাকে আমি পাস্টে নিয়ে যাই, তখন শ্যালটা কি হয়ে যাবে, শ্যালটা হয়ে যাবে আমার শুড। ওকে, কোথায় ইউজ বলে দিচ্ছি। আর উইলটা কি হয়ে যাবে, উইলটা হয়ে যাবে আমার উড। আর দুটো জিনিস আছে, আর দুটো জিনিসও বলে দেবো। ধরো আরেকটা মাথায় আছে, ধরো মেয়ে, মেয়ে মানে কি, মেয়ের সঙ্গে স্যালের সম্পর্ক কি, আমি আসবো, আই শ্যাল কাম, আমি কি আসতে পারি, আমি যখন পারমিশন নিচ্ছি তখন আমি কি বলবো, মে আই কাম ইন, মে আই কাম ইন, মেয়েটা কি পারমিশন সূত্রে আসে। তো মে থেকে পাঁচটা কি হয়ে যাবে, মাইট হয়ে যাবে। ওকে, এই কটা এখন রাখো।
বলে দিচ্ছি। চলো এটাকে ইংলিশ করি। দেখো, ফার্স্টে কি বলবো, যে সাগর বলল, সাগর বলল, সাগর, এটা না কখনো চেঞ্জ হয় না, ফার্স্ট যে উক্তিটা যে টেন্সে আছে সেই টেন্সেই থাকে। তো সাগর বলল, ইনভার্ট কমার জন্য কি আসছে, যে আসছে। সাগর বলল যে কারা গল্প করবে, এটা তো আমি আমার বেসিসে বলছি, এটা তো বক্তা বলে ফেলেছে, বক্তা বেসিসে তো আমি বলছি। কি বলবো, যে সাগর বলল যে তারা, তারা আজ কি করবে, গল্প করবে। যখনই ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে ফিউচার টেন্স কে নিয়ে যাবে, এবার এখানে গল্প করা ইংলিশ কি হবে, এটা ফার্স্ট ইংলিশ করো, যে সাগর বললোটা আমি তো জানি কি করতে হবে, আমরা আজ গল্প করবো, ইংলিশ কি, আমরা আজ গল্প করবো, ইংলিশ কি, উই মানে আমরা, উই এর পরে কি বসে, শ্যাল না উইল, শ্যাল বসবে, আই শ্যাল, উই শ্যাল গল্প করা ইংলিশ কি, দেখো গল্প ইংলিশ স্টোরি, আর গল্প করা ইংলিশ আমরা লিখতে পারি গসিপ। উই শ্যাল গসিপ কি, আজকে করবো, টুডে, উই শ্যাল গসিপ টুডে, আজকে আমরা গল্প করবো। হুম, এটা হচ্ছে টেন্স। তো যখন আমি এটা আমার ইনডাইরেক্টলি নিয়ে যাবো, তখন কি বলবো, যে সাগর, কি হবে, এটা এটা ছিল সেট ছিল, রাইট, এটা সেট ছিল, এটা সেটটাকে কি হয়ে যাবে, না টোল্ড হয়ে যাবে, বিকজ আমি আমার হিসেবে বলছি, টোল্ড যে দ্যাট। এবারে তারা, তারা, তারা ইংলিশ কি হবে, দে, দে, শ্যাল বসবে, শ্যালটা দিয়ে পরে কি হয়, উইল হয়, দে উইল, ওকে, উইল হয় তো, আচ্ছা এটা লাস্টে যাচ্ছে, দে উইল গল্প করবে, গসিপ। এবার এইটা আর এটা একটু চেঞ্জ হয়ে যাবে, কি চেঞ্জ হয়ে যাবে, দেখো আমি এটা কি টেন্সে লিখছি, এটা আমার পাস্টে আছে, এটা আমি ফিউচারে লিখতে পারি, অবশ্যই পারি না। আমি যদি উইল লিখে দিই, এখানে আমার ফিউচার টেন্স হয়ে যাবে, কিন্তু আমাকে দিতে হচ্ছে পাস্ট টেন্স, এটা আমার দিতে হচ্ছে পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সটা রয়েছে যেহেতু, এখানে আমার পুরোটা পাস্ট করতে হবে, তাহলে আমি শ্যালের পাস্ট টেন্স জানি শুড, রাইট, শ্যালের পাস্ট টেন্স জানি শুড, কিন্তু এখানে দের পরে কি শ্যাল বসে, দের পরে শ্যাল বসে না, দের পরে কি বসে, উইল বসে। তো দের পরে যখন উইল বসে, তখন উইল এর পাস্ট ফর্ম লিখতে হবে আমাকে, তাহলেই পুরো বাক্যটা পাস্ট হয়ে যাবে। উইল এর পাস্ট ফর্ম কি হয়ে যাবে, উড, দে উড গসিপ। এবার টুডে বলেছে, দেখো সে তার নিজের দিনের কথা বলেছে, আমি এটা 1 মাস পরেও অন্য কাউকে বলতে পারি, সেটা কিন্তু কোনোদিন মেনশন করা থাকে না। তো আমি কি বলবো, যে দে উড গসিপ টুডে, আজকে তো ধরো 3 মাস পরে যদি আমি এই কথাটা বলি, তখন সেটা তো আর আজকে থাকছে না, কোন দিন থাকছে, যে সেই দিন গসিপ করবে, বোঝো, সে, যে তারা সেই দিন গল্প করবে, সেই দিন মানে কি 3 মাস আগে দিনটা অতিবাহিত হয়ে গেছে। তো যখন হয়ে গেছে, এটা পুরোটা পাস্টে আছে, তাহলে আমি পাস্টের টুডে তো পাস্ট হয় না, টুডে কি প্রেজেন্ট হয়। তো পুরোটা যখন পাস্ট হচ্ছে, তখন আমি কি লিখবো, যে সাগর টোল্ড দ্যাট দে উড গসিপ দ্যাট ডে, মানে সেই দিন। ক্লিয়ার টু এভরিওয়ান, বোঝা গেল ফিউচার টেন্স কিভাবে ঘটে। ফিউচার টেন্সের নারেশন চেঞ্জ এইভাবেই হয়, যেখানটায় আমাকে পুরো বাক্যটাকে পাস্টে নিয়ে যেতে হয়, কার উপর ভিত্তি করে, এই ডাইরেক্ট স্পিচ, আমার বক্তা কি বলছে অ্যাকচুয়ালি সেই বেসিসে ভিত্তি করে আমাকে নিয়ে যেতে হয়। ওকে, ধরো একটা সিম্পল করে ছেড়ে দিয়ে আজ, নেক্সট আরো কয়েকটা জিনিস আছে এর মধ্যে বলে দেবো, বাক্যটাকে আরো সুন্দর করে তুলবে জিনিসটা, এর মধ্যে আরো হয়, হ্যাঁ এগুলো বেসিক বলে বলে দিলাম, এগুলো দেখে নিও, শ্যাল শুড মে মাইট ক্যান কুড। ধরো আমি পারি, আই ক্যান, যদি আমি বলবো আমি পারবো, ওটাকে পাশে নিয়ে যেতে হবে, তাহলে কি হবে, আই কুড। হুম, ধরো যদি বক্তা নিজেই প্রেজেন্টে থাকে, যদি বক্তা নিজেই প্রেজেন্টে থাকে, ধরো রমা বলে সে, আহ রমা বলে যে সে প্রজেক্ট করছে, ওকে, ও সরি, আমি প্রজেক্ট করছি, আওয়াজ পেয়ে গেছে, এটাকে বাংলাতে অভ্যাস করতে হবে না, এটাকে ইংলিশে করবে, আমি প্রজেক্ট করছি, করছে না, করছি, ওকে, রমা কি বলছে, না আমি প্রজেক্ট করছি,
তো এটা আমি ইনডাইরেক্টলি কি লিখতে পারি, যে রমা বলে যে সে প্রজেক্ট করছে, নট করছি, সে করছে। এটা কিন্তু আর পাস্টে যাবে না, কারণ দেখো রমা বলছে মানে কি, এখন বলছে তো, বলেছি, বললো তো বলিনি। তো এটা কি সাথে, প্রেজেন্টে আছে, এটাও প্রেজেন্টে আছে, করছি। প্রেজেন্ট কিসে আছে, কন্টিনিউয়াসে দেখো আছে, দেখো চলছে, করছি, এখন চলছে। তাহলে এইটাকে যখন রমা বলবে যে রমা, আচ্ছা বলা ইংলিশ আমরা জানি সে, রমা যেহেতু তৃতীয় ব্যক্তি একজন, তাহলে এখানে কি বলবে, শেষ, শেষ। তখন এটা যখন আমি এদিকে আনবো, তাহলে আমি কি বলবো, এখানে আমরা এখন টোল্ড দিচ্ছিলাম, বলা। টোল্ডের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে টেল, টেল মানে বলা, টেল, টোল্ড, টোল্ড, ওকে। তো আমরা তখন এটা লিখছিলাম, রাইট। তো এখানে আমি এইটা লিখবো, রমা টেলস, টেলস দ্যাট, যে ইনভার্ট কমার মধ্যে এলো, সে প্রজেক্ট করছে, সি ইজ ডুইং কি, প্রজেক্ট। ইনডাইরেক্ট স্পিচ ইজ নাথিং বাট দিস, আর কিছু না। জাস্ট বুঝবে যে বক্তা কি বলছে, সেটাকে আমি কিভাবে অন্যের সামনে রিপ্রেজেন্ট করতে পারি, অন্যের সামনে আমি কথাটা কিভাবে তুলে ধরতে পারি। এটাই হচ্ছে আমাদের, যদি প্রেজেন্ট থেকে করি, যদি প্রেজেন্টে এটা থাকে তাহলে পুরোটাই প্রেজেন্ট হবে, কারণ শুধু একটা টাইম বলছে। হুম। কিন্তু যদি বলে যে রমা বললো আমি প্রজেক্ট করছি, তখন কি হতো, যে রমা বললো যে সে প্রজেক্ট করছিল, সি ওয়াজ ডুইং প্রজেক্ট। রমা টোল্ড দ্যাট সি ওয়াজ ডুইং প্রজেক্ট। কারণ ওয়াজটা কেন আসছে, জাস্ট ফর পাস্ট টেন্স, এই পাস্ট, এখন প্রেজেন্ট ছিল পাস্ট, অতীতকালের জন্য। দেখো পাস্ট প্রেজেন্ট ফিউচার এর আগে অনেকবার বুঝিয়ে এসেছি, যদি এখানে প্রবলেম হয়ে থাকে একবার এখান থেকে গিয়ে দেখে আসতে পারো। টেন্সের বেশি বেশি তো ভিডিও নেই, এগুলো একবার গ্রো থ্রু করতে পারো, জিনিসটা অনেকটা ইমপ্রুভ হবে। তো আর একটা ফিউচার করে আজকে সেশন এন্ড করি। নেক্সট ডেতে আরো কয়েকটা জিনিস আছে এর মধ্যে। ধরো অনুরোধ করলে কি বলে সেই জিনিসটাকে, ধরো কাউকে অর্ডার করছি সেটাকে কি বলে, সেই জিনিসগুলো একটু ওখানে অ্যাডভান্স লেভেলের আছে। যখন আমরা বাক্যের মধ্যে টেল্ড বা আস্কড এগুলো ছাড়াও অন্য কিছু লিখতে চাই, তখন আমরা কিভাবে লিখবো, একটু অ্যাডভান্স লেভেলে শিখতে গেলে আমরা নেক্সট ডেতে শিখবো। আজকে যেহেতু পুরো বেসিকটা শিখলাম, পুরোটা একসঙ্গে দিলে মাথাটা গুলো হবে। ধরো অরুণ বলল আমি খেলা দেখবো, ওকে, আমি খেলা দেখবো, চলো। তো ফার্স্ট অরুণ বললো, বলো এটা কোন টেন্সে আছে, ফার্স্ট দেখো কোন টেন্সে আছে, বললো, বলে ফেলেছিল, অলরেডি তার বলা হয়ে গেছে, তো এটা কি পাস্ট টেন্স বা অতীতকাল, কাজটা কমপ্লিটেড। আর পরের বাক্যটা কি আছে, যে আমি খেলা দেখবো, হবে, দ্যাট ইজ আ ফিউচার টেন্স, রাইট। এই ধরনের বাক্যকে আমি কিভাবে তৈরি করতে পারি। তো ফার্স্ট আমি এটাকে ইংলিশ করি না, বাংলাতে আর লিখবো না, ইংলিশ করি। তো অরুণ, এখানে আমি কি লিখবো, সেট লিখবো, সেট, আমি খেলা দেখবো, পুরোটা ফিউচারে আছে, ফিউচারে নিয়ে যাও। আই শ্যাল, খেলা ইংলিশ কি, এখানে প্লে লিখবো। দেখো এখানে খেলা আমাদের নাউন, এখানে অ্যাকচুয়াল ভার্ব হচ্ছে আমার দেখা। হুম। এখানে খেলা মানে ধরো আমি মাঠে খেলা করি, এখানে খেলাটা হচ্ছে কি কাজ, কিন্তু আমি খেলা দেখবো, এখানে দেখাটা কাজ। খেলা অ্যাকচুয়ালি এটাকে, এটা হচ্ছে আমাদের ম্যাচের কথা বলেছে, রাইট। আমরা বাংলা বাক্যে সবকিছুই একটার মধ্যে ঢুকিয়ে দিই, কিন্তু প্রত্যেকটা কথার মিনিং আলাদা। তোমরা একমাত্র দেখেই মাত্র খেলাটাকে যদি ভার্ব করো, এটা কিন্তু ভুল হবে। নিজেকে আগে সিম্পলিফাই করো যে এটা আদৌ ঠিক হচ্ছে কিনা। আমি খেলা দেখবো, আমি কি দেখবো, আমি খেলা দেখবো, কি দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অবজেক্ট পাওয়া যায়। আর কাজটা কি আছে এখানে, দেখাটা অ্যাকচুয়াল কাজ। তো আমি কি দেখবো, আমি খেলা দেখবো, তাহলে আই শ্যাল, দেখা ইংলিশ কি, সি, কিন্তু আমরা এখানে সি লিখবো না। কেন লিখবো না, খেলাটা এন্টারটেইনিং জিনিস, আমরা জানি যে সি, ওয়াচ আর লুকের মধ্যে পার্থক্য। তো এখানে দেখছি মানে এন্টারটেইন হচ্ছি, এখানে দেখছি মানে আচ্ছা একবার বলে দিই, সি মানে কি, ধরো আমি কোনো জিনিসটা দেখছি জাস্ট ফর, মানে দেখে ফেলেছি, যেতে কোনো কিছু র্যান্ডম জিনিস দেখছি, এখানে কি আসে, সি আসে। ধরো আমি কোনো কাজ করছি, কোনো জিনিসটাকে আমাকে বলছে ফোকাস করো, লুক অ্যাট দিস থিংস, কোনো জিনিস আমি ফোকাস করে দেখছি, সেটাকে হবে লুক। বাট যখন আমি কোনো টিভি দেখছি বা কোনো সিনেমা দেখছি বা কোনো এন্টারটেইনিং জিনিস দেখছি যেটা আমার সামনে চলাচল করছে, তখন হয়ে যাবে আমার ওয়াচ। তো আই শ্যাল, এখানে খেলাটা এন্টারটেইন করছে আমাকে, তো এখানে কি দেখা ইংলিশ কি যাবে, ওয়াচ হয়ে যাবে। আই শ্যাল ওয়াচ, কি দেখছি, ম্যাচ দেখছি।
এটাই হবে তো। অরুণ সেড আই শ্যাল ওয়াচ ম্যাচ। অরুণ বললো যে আমি কি দেখবো, ম্যাচ দেখবো। ওকে, তো এখানে আমি এটা এটা আমার কি স্পিচ আছে, এটা আমার বক্তা বলে ফেলে দিয়েছে। তো এটা আমি কি লিখবো, আমার মতো করে লিখবো। আমি এটা কি লিখবো, অরুণ বলল যে সে খেলা দেখবে। অরুণ বলল যে সে খেলা দেখবে, আমি তো আর অরুণ নই, আমি তার হয়ে কথাটা বলছি। তো আমি অরুণের হয়ে যখন কথা বলছি, আমি কি বলবো, অরুণ বলল যে সে খেলা দেখবে। চলো ইংলিশ করি, ইনডাইরেক্ট স্পিচ করি। অরুণ সেটটা কি হয়ে যাবে, টোল্ড হয়ে যাবে, আর ইনভার্টেড কমাটা কি হয়ে যাবে, দ্যাট হয়ে যাবে। অরুণ টোল্ড দ্যাট, আই ছিল অরুণ, সে সে হয়ে যাবে অরুণ ছেলে, তো হি। আচ্ছা, আচ্ছা হি এর পরে কি বসে আগে ভাবো, হি এর পরে শ্যাল থেকে উইল হয়ে যাবে। উইল হয়ে যাবে, কিন্তু উইল হবেই না অ্যাকচুয়ালি, এটা তো পাস্টে আছে, দেখো এটা পাস্টে আছে, এটা পুরোটাই পাস্টে আছে, সুতরাং আমার এই বাক্যটাকে পাস্টেই নিয়ে যেতে হবে। এই বাক্যটা পাস্টে নিয়ে যেতে হচ্ছে, তাহলে হি এর পরে উইল বসছে, যেহেতু উইল থেকে কি হয়, উড হয়, তাহলে হি উড ওয়াচ, বাকিটা বসিয়ে দাও, ম্যাচ। কিন্তু যদি কোনো ডেট মেনশন করে না, সেই ডেটটা তুমি মেনশন করতে পারো, বাট যদি বলে আজকে দেখবো, কালকে দেখবো, সেখানে কি লিখবে, আজকে, টুডে, দ্যাট ইজ দ্যাট ডে হয়ে যাবে। টুমরো যদি বলে, ধরো আগামীকাল, দ্যাট ডে আফটার টুডে, মানে আজকে বদলে অন্য দিন। যদি বলে ইয়েস্টারডে বা আগামীকাল, বা সরি গতকাল, তখন কি হবে, ডে বিফোর টুডে। এটা নেক্সট ডে পুরোটাই বুঝবো, জাস্ট এই কনসেপ্টটা বুঝো। বেসিক কনসেপ্ট, বেসিকের দিন তো বেশিটা দেওয়া উচিত নয়, কারণ আজকে আমরা সবাই সবাই ন্যারেশন চেঞ্জ শিখেছি। তো সেক্ষেত্রে এত টাইম ফাইম দিয়ে তো সেটা গুলিয়ে লাভ নেই। এটা মাথায় বসুক, ততক্ষণে ধরো তোমাদের মাথায় বসার সঙ্গে সঙ্গে কি, এটা অ্যাডভান্স লেভেল আমি প্রিপেয়ার করছি। সেই অ্যাডভান্স লেভেলটা কি হবে, তোমরা ধরো এই সেট, এই যে টোল্ড লেখা আছে না, এই টোল্ডের জায়গায় আর কি কি তোমরা লিখতে পারো। এইগুলো সব একই থাকবে, এই টোল্ডের জায়গায় আরো কি কি লিখে কথাটাকে আরো সুন্দর করে তুলতে পারো, সেটা দেখাবো। তোমাদের ডেট গুলোকে ওয়াইজ কি লিখতে হয়, ধরো ইয়েস্টারডে, টুমরো, যেটা এক্ষুনি বললাম, সেটা বুঝিয়ে বুঝিয়ে লিখে দেবো নেক্সট ডে, কারণ পরের দিন আমরা এটা প্র্যাকটিস করবোই, তার সঙ্গে সঙ্গে কি একটু অ্যাডভান্স লেভেল প্র্যাকটিস করবো, যে এখানে আর কি কি দেওয়া যেতে পারে, টোল্ডের বদলে আর কি কি আমরা এটাকে ইউজ করতে পারি, করে আরো জিনিসটাকে আরো সুন্দর করে তুলতে পারি। তো আজকের আমাদের ন্যারেশন যে এই অবধি থাক, নেক্সট আমরা এটা অ্যাডভান্স লেভেল স্টার্ট করবো। তো আজকের আমাদের ক্লাসটা এই অবধি থাকতে রাখছি। থ্যাংক ইউ।